আজকে বাস্তব সংখ্যা ক্লাস 9 পার্ট 2 ভিডিও হবে আজকে। তো আজকে আমরা কোষে দেখি 1.2 সমাধান করব। তো আগের দিন আমরা লাস্টে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি ছিল, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো এবং যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু এই পূর্ণ সংখ্যা হলেও কিউটা নট ইজ ইকুয়াল টু জিরো, মানে শূন্য হওয়া যাবে না, তাই হচ্ছে মূলদ সংখ্যা। যদি উদাহরণ দিই তাহলে উদাহরণ একটা হচ্ছে পি বাই কিউ আকারে একটা সংখ্যা ধরে নাও 5-এর নিচে 3। এটা হলো পি, নিচেরটা হলো কিউ, এবং কিউটা কি হয়নি এখানে জিরো, জিরো না, কারণ পূর্ণ সংখ্যা জিরো হলো এই নিচের যে কিউটা কিন্তু জিরো হওয়া যাবে না। আজকে আমরা শিখবো হচ্ছে অমূল্য সংখ্যা। কি বলছে অমূল্য সংখ্যার ডেফিনেশনটা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা আর কিউটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো, তাদের অমূল্য সংখ্যা বলে। তাহলে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে কিন্তু সেটা অমূল্য সংখ্যা। কতগুলো উদাহরণ দিই। যেমন 1 নম্বর উদাহরণ বললাম হচ্ছে √2। দেখো অনেকেই লিখতে পারে যে √2 কে √2/1। এখানে দেখো কিউটা কি, কিউটা হচ্ছে নিচেরটা আর উপরেরটা হচ্ছে পি। তো অনেকে ভাবছে যে এটা তো পি বাই কিউ আকারে লেখা গেল, তো নিচের একটা কন্ডিশন হোল্ড করলো, মানে কিউটা হচ্ছে 1, যেটা কি নয়, শূন্য নয়। এখানে পিটা কত, পিটা হচ্ছে √2। এই রুটটা কিন্তু একটা কি নয়, পূর্ণ সংখ্যা নয়। দেখো রুটটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু নয়। এই √2 যদি এখানে শুধু 2 থাকতো তাহলে 2টা হলো পূর্ণ সংখ্যা। আমরা কি জানি পূর্ণ সংখ্যাটা কোথা থেকে শুরু হয়, 0, 1, 2, এইভাবে 3, তারপরে এইদিকে হচ্ছে -1, -2, এইভাবে চলতে থাকে সংখ্যাগুলো। সংখ্যা রেখায় যদি প্রকাশ করি এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে পিটা এখানে √2 হওয়ার দরুন সেটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। সেই জন্য পি বাই কিউ আকারে এই যে সংখ্যাটা লেখা যায় না। সেই জন্য √2 হলো একটা কি সংখ্যা, অমূল্য সংখ্যা। এবার যদি বলি √3, √3টাও কিন্তু একটা অমূল্য সংখ্যা। এবার যদি বলি √4, √4টাকে অনেকে ভাববে যে এটা হচ্ছে অমূল্য সংখ্যা, কিন্তু √4কে লেখা যায় 2 × 2। আর আমরা জানি রুটের ভিতর দুইটা সংখ্যা থাকা মানে একটা বেরোবে। তো এই যে দুইকে আবার 2-এর নিচে 1 লেখা যায়, যেটা দেখো পি বাই কিউ আকারে লেখা গেল। পি এখানে হচ্ছে 2 আর কিউ হচ্ছে 1। কিউ এর ভ্যালুটা 0 নয়, আবার পি এর ভ্যালুটা 2 হওয়ার দরুন সেটা একটা পূর্ণ সংখ্যা, সেই জন্য পি বাই কিউ আকারে লেখা গেল। এবং পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিউটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0, সেই জন্য কিন্তু এটা হচ্ছে মূল সংখ্যা। তাই রুট রুটের ভিতর কোনো সংখ্যা থাকা মানেই সেটা কিন্তু অমূল্য সংখ্যা বলা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু একটা মূল সংখ্যা, কাজে মনে রাখবে রুটের ভিতর কোনো সংখ্যা থাকে মানেই সেটা কিন্তু অমূল্য সংখ্যা যে হবেই তার গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না। যদি রুটের বাইরে চলে আসে সংখ্যাটা তখন কিন্তু সেই সংখ্যাটা মূলদ সংখ্যা হয়ে গেছে। এবার যদি আমি লিখি যে 0.101 ডট ডট করে, তাহলে এই ধরনের সংখ্যাগুলোও কিন্তু একটা অমূল্য সংখ্যা, মানে দশমিকের পর 101 ডট ডট করে লেখা মানে আরও সংখ্যা আছে এগুলো। সেই সংখ্যাগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূল্য সংখ্যা কোনগুলো, এই যে √2, √3। এবার যদি আরও উদাহরণ দিই, এই যে সংখ্যাটা √5, এটাও কিন্তু একটা অমূল্য সংখ্যা। √7, √9 কি অমূল্য সংখ্যা হবে না, কারণ √9কে দেখো তুমি লিখতে পাবে 3 × 3, আর রুটের ভিতর দুইটা সংখ্যা থাকা মানে একটা বেরোবে, আবার একটাও বেরোবে মানে 3কে আমি 3-এর নিচে 1 লেখা যায়, সেটা হচ্ছে পি বাই কিউ। কাজে এই √9 কিন্তু একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে। অতএব মনে রাখবে অমূল্য সংখ্যা কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না আর পি আর কিউটা পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, তাদের কিন্তু অমূল্য সংখ্যা বলবো। এইবার আমরা এই চ্যাপ্টারের যে নামটা, সেই নামটা দেখো বাস্তব সংখ্যা। তো এখন আমরা শিখবো হচ্ছে বাস্তব সংখ্যা কি। তো আমি বলছিলাম যে যদি আমরা একটা সংখ্যা রেখা নিই এবং মাঝখানে পয়েন্টটা যদি 0 দিই, এখানে ধরে নাও 0, 0 বাদ দিয়ে আমি যে সংখ্যাগুলো লিখছি 1, 2, 3, 4 এবং ডট ডট করে যদি আমি ছেড়ে দিই, তাহলে এই যে এইভাবে লেখা সংখ্যাগুলো, এইভাবে লেখা 1, 2, 3, 4, 5 এইভাবে লেখা সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং যদি আমি শূন্য নেই, 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা। এবং যদি এই যে শূন্যের এইদিকে সংখ্যাগুলো লিখি, যে -1, -2, -3, -4, এইভাবে পুরো যে সংখ্যা রেখায় সংখ্যাগুলো বসালাম,
সেই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা। এই যে 0 আর 1 এর মাঝে যদি আমি পি বাই কিউ আকারে লিখতে পারি কোনো সংখ্যা, সেগুলো হলো মূল সংখ্যা। যদি পি বাই কিউ আকারে লেখা না যায়, অমূল্য সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলো? এই যে সংখ্যা রেখায় তুমি যে কোনো সংখ্যায় বসাও না কেন, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। মানে আমি বলতে চাচ্ছি 0 আর 1 এর মধ্যে কোটি কোটি সংখ্যা আছে। যদি কেউ বলে যে এখানে 0.5, এটাও একটা কি সংখ্যা বলো তো? বাস্তব সংখ্যা। 0.6 এটা হচ্ছে একটা কি? বাস্তব সংখ্যা। যদি আমি 1 আর 2 এর মধ্যে একটা সংখ্যা বসাই, ধরে নাও 1.3 বসালাম, এটাও একটা বাস্তব সংখ্যা। তাহলে সংখ্যা রেখায় তুমি যে সংখ্যায় বসাও না কেন, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। পজিটিভগুলো যেমন হয়, নেগেটিভগুলোতে সেরকম হবে। ঠিক আছে? ধরে নাও এখানে কেউ বসালো যে -1.6, এইভাবে চলতে থাকার প্রত্যেকটা সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? সংখ্যা রেখায় তুমি যে কোনো সংখ্যা বসাও না কেন, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। 0.0001 এটাও হচ্ছে একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এরপর আমরা জানবো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? যে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই, প্রশ্ন হলো সমকোণী ত্রিভুজ কাদের বলবো? যদি কোনো একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, একটা কোণ 90 ডিগ্রি হয়। যেমন ধরো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি, এ বি সি হলো একটা ত্রিভুজ। আমি এই কোণটা দিচ্ছি হচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা কোনো একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি দেখতে পাই, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তো পিথাগোরাস কিন্তু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলছে যে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যে দুইটা বাহু এই কোণটা তৈরি করলো, এই বাহুটা লম্বভাবে থাকার দরুন এই বাহুটাকে আমরা বলবো হচ্ছে লম্ব, আর এটা মাটির সাথে যেহেতু আছে, এই কোণ বা এই বাহুটাকে বলবো হচ্ছে ভূমি। আর যে বাহুটা কোণ তৈরি করে না, যেমন এই বাহুটা দেখো 90 ডিগ্রি কোণ তৈরি করলো না কোনোভাবেই দুইটা বাহুর সাথে, এই যে বাহুটাকে বলবো হচ্ছে অতিভুজ। অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য বলছে যে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ফর্মুলা কিন্তু তৈরি করছে যে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ফর্মুলা যায়। কি ফর্মুলা? যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে বলছে এই বাহুটার তো একটা মাপ থাকবে। এই বাহুটার স্কোয়ারের ভ্যালুটা লম্ব স্কোয়ার, মানে এই বাহুটার স্কোয়ারের ভ্যালু আর এই বাহুটার স্কোয়ারের ভ্যালু যোগফলের কি হয়ে যাবে? সমান। তো অতিভুজের যদি আমি শুধুমাত্র ভ্যালুটা বের করতে চাই, তাহলে সেটা রুটের ভিতরে আমি ভূমিটা আগে লিখি, লম্বটা পরে লিখি। ভূমি স্কোয়ার রুট দিব, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু বলছে, এই ফর্মুলাটা। ঠিক আছে? উপরেটা মনে রাখতে পারো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার হঠাৎ করে পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োজন পড়লো কেন? যদি আমি তোমাকে বলি এই সংখ্যাটি সংখ্যা রেখা প্রকাশ করো, তাহলে তুমি কিভাবে প্রকাশ করছো? ধরো এখানে 0 লিখছো, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এই যে 4 এইখানে লিখে তারপরে লিখে দিছো যে সংখ্যা রেখায় আমরা একটা সংখ্যা প্রকাশ করলাম, সেই সংখ্যাটা হলো 4। এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে বলছি। এবার যদি তোমাকে বলি যে √10 এই সংখ্যাটি সংখ্যা রেখায় প্রকাশ করো, তাহলে তুমি এটা কিন্তু সহজেই এটার মতো কিন্তু বসাতে পারবে না। তাহলে সেই জন্য কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা রাখছে। কিভাবে করছে? ধরে নাও এই √10 কে আমি এইভাবে লিখতে পারি যে 9 প্লাস 1। 9 প্লাস 1 করলেই দেখো এটা 10 হয়। এবার 9 কে আমি লিখতে পারি 3 স্কোয়ার, আর 1 কে আমি লিখলাম 1 স্কোয়ার। হঠাৎ করে 3 স্কোয়ার কেন লিখলাম? 3 স্কোয়ার লেখার দরুন দেখো এটা হয়ে গেল 9 আর এটা হয়ে গেল 1। 1 স্কোয়ার 1ই হয়। এইটা যদি আমার অতিভুজ হয়, তাহলে রুট ওভার, এখানে কি বলছে দেখো, ভূমি স্কোয়ারটা আগে লিখি, ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তার মানে ভূমি হয়ে গেল কত? ভূমি হয়ে গেল 3, আর হচ্ছে লম্ব হয়ে গেল 1। তাহলে এই সূত্র অনুসারে ভূমিটা হয়ে গেল 3 আর লম্ব হয়ে গেল 1। এবং সহজেই কিন্তু তখন আমরা সংখ্যা রেখায় এই সংখ্যাটা প্রকাশ করতে পারবো। কি করে সেটা? ধরে নাও এখানে আমি একটা সংখ্যা রেখা টেনে নিই, এবং তোমরা কিন্তু এটা স্কেলের সাহায্যে করবে। আমি যেহেতু হাত দিয়ে করছি সেজন্য একটু টেরা বেঁকা হতে পারে। ঠিক আছে? তো এখানে কি করবে? স্কেলটা এখানে বসাবে, এবং স্কেল বসায় এই যে দাগগুলো দিচ্ছি আমি ডট ডট করে, দেখো প্রত্যেকটা কিন্তু 1 সেমি করে থাকবে। প্রত্যেকটা কি বললাম? 1 সেমি করে থাকবে। প্রত্যেকটা কিন্তু 1 সেমি করে থাকবে। ধরে নাও এটা আমি দিলাম হচ্ছে 0, এটা হচ্ছে 1, তারপরে এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6। বুঝতে পারলে? স্কেলের সাহায্যে তুমি বসাবে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে করে বসাবে। এবার আমি যেহেতু সংখ্যা রেখা কোন সংখ্যাটা আমি প্রকাশ করব? √10 সংখ্যাটা আমি প্রকাশ করব। এবং √10 সংখ্যাটি প্রকাশ করার জন্য আমার একটা সমকোণী ত্রিভুজের স্ট্রাকচার আনতে হবে। সমকোণী ত্রিভুজের স্ট্রাকচার বা গঠন আনার জন্য আমার ভূমিটাকে 3 সেমি রাখতে হবে। তাহলে ভূমি 3 সেমি অবধি কত দূর আছে? এত দূর অবধি। তাহলে এত দূর অবধি নিয়ে যাবে। ঠিক আছে? এত দূর অবধি নিয়ে যাবে। এত দূর অবধি নিয়ে যাওয়ার পর তুমি এখানে চাঁদাটা বসাবে। চাঁদায় বসা এখানে 90 ডিগ্রি একটা মাপ নিবে। চাঁদাটা বসালে 90 ডিগ্রি মাপ নিয়ে সেই 90 ডিগ্রি মাপটা এইভাবে টেনে দিলে,
এইভাবে টেনে দিলে 90 ডিগ্রি মাপটা নিয়ে এইভাবে টেনে দিলে এবং টেনে দেওয়ার পর এবার দেখো লম্ব তোমার কত রাখতে বলছে 1, তাহলে স্কেলের সাহায্যে এত দূর অবধি তুমি 1 রাখবে। তাই যেহেতু আমি প্রত্যেকটা মাপ কত করে নিয়েছি দেখো 1 1 1 করে নিয়েছি, তাহলে এইখানে তুমি দিয়ে দিবে হচ্ছে এইখানে দাগটা, এইটা হয়ে গেল 1, তাহলে আমি এত দূর অবধি নিয়ে গেলাম হচ্ছে 3 সেমি, এত দূর অবধি নিয়ে গেলাম হচ্ছে 1 সেমি স্কেলের সাহায্যে কিন্তু। তারপর স্কেলের সাহায্যে কিন্তু এই যে এইটা আর এই বিন্দুটা যুক্ত করে দিবে। এটা যদি আমি এ দেই, এটা বি দেই, এটা হচ্ছে সি দেই, তাহলে দেখো এইটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব। তাহলে নিশ্চয়ই এই যে বাহুটা কোনো কোণ তৈরি করলো না, আর এই কোণটা দেখতে পাচ্ছ 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটা লম্ব, এটা ভূমি, এবং যার দরুন এটা হয়ে গেল √10। বুঝতে কি পারছো? এবং বলে রাখি এই √10 এই যে মাপটা, এই মাপটা কিন্তু সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। সে কাজেই কাঁটা কম্পাসের দ্বারা এখানে বসাবে, বসায় এখান থেকে কিন্তু মাপটা নিয়ে তুমি এইভাবে কেটে দিবে, এবং এই বিন্দুটা যে দিলে এখানে, এই বিন্দুটার নাম দিলে পি। আমার এই মাপটা বসাতে হবে, তো কাঁটা কম্পাসের দ্বারা এই মাপটা নিলে মেপে এইভাবে কেটে দিলে, বা এইভাবে তুমি এইভাবে দিয়ে দিলে কাটা কম্পাসের দ্বারা, এবং যেখানে কাট করলো সেই বিন্দুটা দিয়ে দিবে পি। আর এখানে বলে রাখি এই যে সিপিটাই কিন্তু এখানে √10, এবং সেটাই কিন্তু সংখ্যা রেখায় প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, দেখো দুইটা অঙ্ক করে দিই। সেটা হলো কোষে দিকে 1.2, 4 নম্বর অঙ্কটা সংখ্যা রেখায় বলছে √5। হ্যাঁ, √5 স্থাপন করি। এই যে √5 সংখ্যাটা স্থাপন করতে বলছে একটা সংখ্যা রেখায়। তো কিভাবে করব? প্রথমে তোমরা একটা রাফে √5 সংখ্যাটা কোন কোন দুইটা সংখ্যার বর্গ সেই দুইটা সংখ্যা লিখে নিবে। √5 দেখো রুটের ভিতর আমি এইভাবে লিখতে পারি 4 + 1, তাহলে 4 + 1 মানে 5 হচ্ছে। এই 4 কে আমি দেখো 2 স্কোয়ার, আর 1 কে আমি 1 স্কোয়ার লিখলাম। তাহলে এই যে এইটা ধরে নিবে ভূমি, এইটা হচ্ছে লম্ব। তো সংখ্যা রেখায় কিভাবে √5 আমি প্রকাশ করব সেটা দেখো। তো প্রথমে কি করবে, স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নেবে। দাগ টেনে নিলে এবং দেখো প্রত্যেকটা বিন্দু কিন্তু 1 সেমি করে দেবে। ধরে নাও আমি 5 থেকে শুরু করলাম, 5-এর পরে এখানে দিবে 6, 6-এর পরে এখানে 7, 7-এর পরে এখানে 8, 8-এর পরে 9, 10, 11 এইভাবে দিলে এবং আরেকটু টেনে দাও। এবার এখানে এটা দিয়ে দিবে 0, 0-এর এই দিকটা হয়ে যাবে 1, 1 সেমি করে নিয়েছি। হ্যাঁ, 0 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এই দিকেরগুলো কি হয়ে যায় নেগেটিভ। তারপরেরটা যদি আমি মাপতাম এখানে, তারপরটা ধরে নাও এখানে মেপে আসলে হচ্ছে -2। তো মাইনাসের নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এখানে পজিটিভ নিয়ে। এবার কি করবে, ভূমিটাকে তোমার 2 সেমি রাখতে হবে। এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমিটা তুমি 2 সেমি রাখো। তাহলে 2 সেমি কোথা থেকে শুরু হবে, 2 সেমি এদিকে যাবো, তাহলে এটা হলো এই এত দূর অব্দি 1, এটা হলো 2, তাহলে 2 সেমি হলো এত দূর। এইখানে কি করবে, আমার এখানে যেহেতু জ্যামিতি পন্থা নেই, এখানে চাঁদাটা বসাবে। চাঁদাটা বসায় দেখবে এখানে 90 ডিগ্রি কত দূর যায়। 90 ডিগ্রি এখানে একটা মাপ দেবে, চাঁদাটা বসাবে, চাঁদা বসায় একটা 90 ডিগ্রি। তারপর এই যে স্কেলের সাহায্যে কি করবে, স্কেলের সাহায্যে কিন্তু এইটা আর এই বিন্দুতে যুক্ত করে দেবে। এখানে একটা 90 ডিগ্রি আমরা কিন্তু কোণ এঁকে নিলাম, মানে এই কোণটা হতে হবে 90 ডিগ্রি। এদিকেও কিন্তু তাই, এদিকেও কিন্তু তাই। এবার যেহেতু আমার লম্বটা লাগবে 1 সেমি, সেজন্য কি করব, এখান থেকে আমরা এই যে স্কেলের সাহায্যে এখানে ধরো না 4-এ ধরলাম, 4 থেকে এখানে গেলাম হচ্ছে 3, তাহলে এত দূর অব্দি হচ্ছে 1, তাহলে এই যে এত দূর অব্দি 1, এখানে আমি একটা বিন্দুর নাম দেবো হচ্ছে এ, এটা ধরে নাও বি, আর এটা 0টা আমি ওয়ে ধরলাম। তাহলে দেখো এইটা হয়ে গেল, ওবিটা হয়ে গেল 1 সেমি, 2 সেমি, এইটা হয়ে গেল 1 সেমি। তাহলে এই যে ওয়েটা, ওয়েটা হয়ে যাবে দেখো √5। √5 হিসেব মতো তাই বলে, এই যে অতি স্কোয়ার √এর ভিতর কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা যদি ভূমি হয়, এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে কি অতি। তাহলে এইখানে আমরা কতগুলো লেখা লিখবো, কি লিখবো, যে ত্রিভুজ ও এ বি এর, এই যে ও এ বি এর এই লেখাটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এ এই কোণটা কত বলতো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এ বি ও এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না, এটা হচ্ছে 90 ডিগ্রি চাঁদার সাহায্যে যেটা আঁকলাম। এবং ওবিটা দেখতেই পাচ্ছ এখানে 2 সেমি, ওবিটা এই যে ওবিটা হচ্ছে 2 সেমি বা এত একক, এত একক লিখলাম। আর এবিটা হচ্ছে, এবিটা কত একক, 1 একক, 1 একক, এটা লিখতে হবে। তাহলে ওই, তার মানে আমরা এখানে একটা ত্রিভুজ পেলাম, সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি ওয়েটা, বা আমরা একটা ফর্মুলা জানি, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব দেখতে পাচ্ছি এবিটা হচ্ছে লম্ব, তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে এখানে ওবি স্কোয়ার, ওবি স্কোয়ারটা, তাহলে এবি স্কোয়ার মানে এখানে হয়ে যাচ্ছে 1 স্কোয়ার, আর ওবি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে 4। তাহলে এখানে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। এবার অতি কোনটা বলো তো, অতিটা হচ্ছে ওই, তাহলে অতিটা হচ্ছে ওয়ে স্কোয়ার। আমার লাগে ওয়েটা, আমার লাগে ওয়েটা, তাহলে ওয়ে হয়ে যাবে √5 এত একক। এবার তোমার তো এই যে মাপটা আসলো √5, এই মাপটা তো সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। সেজন্য কি করবে, আমার যেহেতু এই কাটা কম্পাস আর এখানে স্কেল আছে, চাঁদাটা শুধুমাত্র এখানে বসাই করবে। তারপরে কি করবে, এই যে মাপটা নেবে, ওই মাপটা নিয়ে এইভাবে টেনে দিবে, এইভাবে টেনে ওই মাপটা নিলে, নেওয়ার পর কি করবে, এখানে এইভাবে কেটে দিলে এই সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় কেটে দেওয়ার পর এখানে একটা বিন্দু দিছে দেখো, এখানে বিন্দুটা, সেই বিন্দুটার নাম দিবে হচ্ছে পি।
তাহলে কি লিখবে? সংখ্যা রেখায়, আচ্ছা এইটা দিয়ে লিখি, সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় √5, √5 স্থাপন করে বা স্থাপন করে পি বিন্দু পেলাম, পি বিন্দু পেলাম, পি বিন্দু পেলাম, পেলাম, যেখানে, যেখানে ওপিটা হয়ে যাবে √5 একক, √5 একক। তোমাকে এই যে √5 এটা সংখ্যা রেখায় প্রকাশ করতে হয়, তো এটা তো উপরে আছে, সংখ্যা রেখায় প্রকাশ মানে ওপিটা এখানে হয়ে গেল √5। বোঝা গেল? এই লেখাটা কিন্তু লিখতে হবে। প্রথমে কি বললাম, যখনই কোনো সংখ্যায় সংখ্যা রেখা প্রকাশ করতে পারবে অমূল্য সংখ্যাগুলো, সেই অমূল্য সংখ্যাকে পিথাগোরাসের উপপাদ্যে নিয়ে যেতে হবে। দুইটা সংখ্যার বর্গের যোগফলটা রুটের ভিতর নিয়ে যাবে, তারপর একটাকে ভূমি ধরবে আর একটা হলো লম্ব। তাহলে এখানে প্রত্যেকটা স্কেলের সাহায্যে প্রত্যেকটা মাপ কিন্তু 1 একক করে নিতে হবে। 1 একক নিয়ে 2 যদি থাকে 3 থাকতো, তাহলে আগের অঙ্কটা অনুসারে নিতাম। তারপর চাঁদার সাহায্যে এখানে হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিব। তারপর 90 ডিগ্রি কোণ এঁকে আমার লম্ব কত রাখতে হবে? লম্ব রাখতে হবে 1, 1টা নিয়ে নিলাম। কাজে এইটা হয়ে যাবে রুট কত? √5 সূত্র অনুসারে। ঠিক আছে? এইভাবে কিন্তু লেখাটা লিখতে হবে। এবার দেখো সংখ্যা রেখায় √3 স্থাপন করি। এবার তোমাকে √3টা স্থাপন করতে বলছে। √3 কোন দুটো সংখ্যার বর্গের যোগফল সেটা আগে বের করতে হবে। তাহলে √3, √3 কে লেখা যায় দেখো √2 তার স্কোয়ার প্লাস 1, √2 তার স্কোয়ার প্লাস 1 তার 1 স্কোয়ার। তার মানে এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব। সেই জন্য আমরা কি করব, সংখ্যা রেখা, আমি কিন্তু এখানে দাগ কেটে করছি, সেটা কিন্তু স্কেলের সাহায্যে করবে। একটা স্কেলের সাহায্যে এইভাবে আমরা দাগ কেটে নেব। এবং বলছিলাম প্রত্যেকটা মাপ হচ্ছে 1 সেমি করে দিবে, এটা হচ্ছে 0, ওইটা 1, এবং স্কেলের সাহায্যে কিন্তু, হ্যাঁ এগুলো স্কেলের সাহায্যে বসা বসা করবে। 1 2, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 5, এদিকের গুলো হচ্ছে নেগেটিভ -1 -2 -3, এগুলো কিন্তু স্কেলের সাহায্যে এই বিন্দুগুলো দিবে, বা প্রত্যেকটা ঘর কিন্তু এক একক করে। এবার আমি ডাইরেক্ট কিন্তু √3 তে যেতে পারবো না, সেই জন্য আমার √2টা আগে বের করতে হবে। √2টা বের করার জন্য দেখো আমি এখানে কি করব, এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা আমি দিলাম হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে ও, আর এটা হলো আমি বি দিলাম, এই বিন্দুটা দিলাম হচ্ছে বি, এই বিন্দুটা। তাহলে এটুকু হচ্ছে 1 একক। এই যে বি বিন্দুতে আমি চাঁদার সাহায্যে এখানে চাঁদা বসাবো, 90 ডিগ্রি কোণ এখানে এঁকে নেব। ধরে নাও এইখানে বিন্দুটা পড়বে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এখানে যদি আমি কোণ আঁকি, তাহলে এইভাবে আমরা একটা কোণ আঁকবো। এবং কি করব, এই যে স্কেলের সাহায্যে আবার 1 একক মাপ নেব, স্কেলের সাহায্যে 1 একক মাপ নেব, স্কেলের সাহায্যে 1 একক মাপ নিলে মাপটা এখানে পড়বে। তাহলে এই বিন্দুটাকে দিব হচ্ছে এ, তাহলে এটা হয়ে গেল 1, আর ওবি হয়ে গেল এখানে দেখো 1। তাহলে এইটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, আর এইটা কত হবে, প্রথমে এটা বের করে নিব, এই যে এইটা, এইটা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ত্রিভুজ ও এ বি এর, বি এর কোণ এ বি ও, এ বি ও 90 ডিগ্রি। তার মানে বুঝতে পারছো এই যে ত্রিভুজটা ও এ বিটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেখানে, যেখানে ওবিটা, ওবিটা হচ্ছে 1 একক, 1 একক, আর সরি এবিটা, এবিটা কিন্তু 1 একক, 1 একক। তাহলে প্রশ্ন হলো ওয়েটা কত? তাহলে ওয়েটা কি হবে? ওয়েটা হবে √, এই যে এটা অতি স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার, প্লাস এটা হচ্ছে ভূমি স্কোয়ার মানে ওবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে হচ্ছে 1, আর ওবি স্কোয়ার, হ্যাঁ ওবি স্কোয়ার মানে এটাও 1, 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার হচ্ছে 1, এটাও 1, তাহলে হয়ে গেল এটা √2। তার মানে বুঝতে পারছো এইখানে এই যে ওয়েটা, ওয়েটা হয়ে গেল √2, ওয়েটা হয়ে গেল কি √2। এবার কি করবে, √3 তে তো আমরা পৌঁছাইনি এখনো, √3 আমার লাগবে। এবার হচ্ছে তোমার কাজ হচ্ছে এই যে এ বিন্দুটাতে চাঁদার সাহায্যে এখানে হচ্ছে 90 ডিগ্রি, চাঁদাটা এখানে বসাবে, বসায় 90 ডিগ্রি মাপ এখানে যতদূর যাবে দিবে। তারপরে এই বিন্দু আর এই বিন্দু কিন্তু যুক্ত করে দিবে, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিবে। তাহলে দেখো এখানে এই কোণটা তৈরি করলে হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি হওয়ার ফলে তোমার কি হবে, তারপরে কি করবে, এইখানে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে বসা, এখানে 1 সেমি দেখতে পাচ্ছ, তাহলে 0 থেকে 1, তাহলে এখানে 1 সেমি মাপ নিবি। তাহলে এখানে আমি একটা বিন্দু দিলাম, সেই বিন্দুটা হচ্ছে সি। তাহলে এখানে এই যে এসিটা আমি 1 সেমি নিলাম, এসিটা 1 সেমি নেওয়ার ফলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল, তোমার ওসিটা কত হবে সেটা তোমরা নির্ণয় করবে, ওসিটা, ওসিটা। ঠিক আছে? ওসিটা কত হবে দেখো, তাহলে এখানে আবার √3টা কিন্তু একটু বড়। ঠিক আছে? ত্রিভুজ, কোন ত্রিভুজ ও এ সি, ও এ সি এর কোন কোনটা 90 ডিগ্রি, এ কোনটা 90 ডিগ্রি, তাহলে হচ্ছে কোন সি এ, এ কোনটা যেহেতু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা কত 90 ডিগ্রি। যেখানে, যেখানে ওয়েটা, ওয়েটা দেখতে পাচ্ছ, ওয়েটা হচ্ছে √2 একক, ওয়েটা হচ্ছে √2 একক, ওয়েটা হচ্ছে √2 একক, আর এসিটা, এসিটা হয়ে যাচ্ছে 1 একক, 1 একক। তাহলে এখানে ওসিটা কত, ওসিটা মানে অতিভুজের, অতিভুজ হয়ে যাবে, এটা ওসিটা হয়ে যাবে √, এই যে লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ও স্কোয়ার, ও স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে 1, আর ও স্কোয়ার মানে হচ্ছে √2 এর স্কোয়ার, √2 এর স্কোয়ার করলে এখানে 1 স্কোয়ার মানে কত হয়ে যাবে 1, আর √2 স্কোয়ার করলে 2, তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে √3, তাহলে ওসিটা হয়ে যাচ্ছে √3, ওসিটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে √3। কাজে ডাইরেক্ট কিন্তু তুমি √3 আগের অঙ্কটার মতো পাবে না। ঠিক আছে?
এবার এই যে ওসিটা বা রুট থ্রির এই ভ্যালুটা তোমাকে তো বসাতে হবে। সেজন্য কি করবে, এই যে রুট থ্রি এখানে মাপটা নিবে, মাপটা নিয়ে কি করবে, এইভাবে কেটে দিবে, এইভাবে কেটে দিবে, বা এইভাবে টেনে তুমি এইভাবেও করতে পারো। এই মাপটা নিয়ে কাটা কম্পাসের সাহায্যে এইভাবে টেনে দিলে, এবং এখানে একটা বিন্দুতে কাট করবে, সেই বিন্দুটার নাম দিবে হচ্ছে পি, এবং লেখাটা কি লিখে নেবে, সংখ্যা রেখায়, লেখাটা আমি এইদিকে লিখে দিচ্ছি, ঠিক আছে। নিচে কিন্তু এটা লিখবে সংখ্যা রেখায়, সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় রুট থ্রি স্থাপন করে, স্থাপন করে কি পেলাম, পি বিন্দু পেলাম, পি বিন্দু পেলাম, যেখানে, যেখানে ওপিটা হয়ে যাচ্ছে এখানে কিন্তু রুট থ্রি, এটাই কিন্তু answer। এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার কোষে দেখে 1.2, এই যে সত্য মিথ্যা, 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা সেটা লিখতে বলছে। কি বলছে, যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। বলছে এই যে বিবৃতিটি দেওয়া আছে সেই বিবৃতিটি সত্য না মিথ্যা। তো প্রথম বিবৃতিটি কিন্তু সত্য, কারণ দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা কি হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে প্রথমে বিবৃতিটি সত্য। কেন সত্য আসি, লিখে দিবি বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এবার তোমাকে তো জানতে হবে, কারণ যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো 5 হচ্ছে একটা মূল সংখ্যা, 8 হচ্ছে একটা মূল সংখ্যা, তাদের যদি আমি যোগ করি তাহলে 13 পাবো। 13কেও কিন্তু দেখো 13 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে একটা মূল সংখ্যা। কাজে দুইটা যদি মূল সংখ্যা যোগ করি, সেই দুইটা মূল সংখ্যা কিন্তু অবশ্যই একটা মূল সংখ্যা হবে। কাজে প্রথম যে বিবৃতিটি সেটা কিন্তু একটা সত্য। পরেরটা দাও কি বলছে, যে দুটি অমূল সংখ্যার সমষ্টি সর্বদা একটা অমূল সংখ্যা হবে। তাই এইটা কিন্তু একটা মিথ্যা, কারণ দুইটা অমূল সংখ্যার সমষ্টি একটা মূল সংখ্যা হবে। তাহলে প্রদত্ত যে বিবৃতিটা দেওয়া আছে, বলছে বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি লিখে দিবে মিথ্যা। কারণ তোমাকে জানতে হবে, কারণ দেখো আমি তোমাকে বললাম রুট টু একটা কি সংখ্যা, রুট টু হলো একটা অমূল সংখ্যা, আর মাইনাস রুট টু সেটাও তো একটা অমূল সংখ্যা। এদের যদি আমি যোগ করি তাহলে আমি রুট টু থেকে রুট টু, মাইনাস রুট টু থেকে প্লাস রুট টু বাদ, তাহলে কত পাবো, শূন্য। এই শূন্য কিন্তু একটা কি সংখ্যা বলো তো, মূল সংখ্যা। এটা হচ্ছে একটা মূল সংখ্যা। তাহলে কি পেলাম, মূল সংখ্যা। তাহলে দেখো এইটা হচ্ছে একটা অমূল সংখ্যা, এটা হচ্ছে অমূল সংখ্যা, দুইটা অমূল সংখ্যা সমষ্টি অমূল সংখ্যা হচ্ছে না, কিন্তু স্টেটমেন্ট বলছে দুটি অমূল সংখ্যা সমষ্টি সর্বদা একটা অমূল সংখ্যা হবে। কাজেই এই যে বিবৃতিটি, সেই বিবৃতি কিন্তু মিথ্যা, ঠিক আছে। 3 নম্বর যে বিবৃতিটি দেখো কি বলছে, দুটি অমূল সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, সরি ভুল বললাম, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূল সংখ্যা হবে। তাহলে এই বিবৃতিটি সত্য, কারণ দুটি মূল সংখ্যার গুণ করলে দুইটা কিন্তু সর্বদা মূল সংখ্যায় পাবো। কাজে বিবৃতিটি সত্য, তুমি যে কোনো দুইটা মূল সংখ্যা নাও, বিবৃতিটি সত্য, সেই দুইটা মূল সংখ্যার গুণফল তুমি সবসময় মূল সংখ্যা পাবে। যেমন 3 একটা মূল সংখ্যা, তার সাথে যদি গুণ করি -2 ধরে নাও, -2, তাহলে এখানে কত হবে, -6, এটা কিন্তু একটা মূল সংখ্যা। 4 নম্বর স্টেটমেন্টটা দেখো কি বলছে, হুম, দুটি অমূল সংখ্যার গুণফল সর্বদা কি বলছে, মূল সংখ্যা হবে। কি বলছে পরে বিবৃতিটি, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূল সংখ্যা হবে, বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। কারণ দেখো যেমন আমি যদি বলি যে রুট টু একটা কি অমূল সংখ্যা, রুট থ্রি একটা অমূল সংখ্যা, তাদের যদি গুণ করি রুট সিক্সও কিন্তু একটা অমূল সংখ্যা পাচ্ছি। সর্বদাই যে মূল সংখ্যা পাবো, এই যে বিবৃতিটি সেটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, পরের স্টেটমেন্টে কি বলছে, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। তাই আমি সংখ্যা রেখা যে কোনো সংখ্যা নিই না কেন, সেই সংখ্যাটাই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বিবৃতিটি সত্য, তুমি পি বাই কিউ আকারে যে সংখ্যায় নাও, তুমি পি বাই কিউ আকারে যে সংখ্যায় নাও, সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই বাস্তব সংখ্যা। তাহলে বিবৃতিটি কি সত্য। 6 নম্বর, 6 নম্বর কি বলছে, প্রতিটি বাস্তব সংখ্যাই কিন্তু অমূল্য সংখ্যা, এটা ভুল। যেমন আমি যদি বলি, যেমন দেখো, এটা বিবৃতিটি মিথ্যা লিখে আগে, বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা, কারণ হলো যেমন আমি যদি বলি যে টু, টু একটা কি সংখ্যা, বাস্তব সংখ্যা, সেটা দেখো সেই সংখ্যাটা হলো মূলদ সংখ্যা, সেটা কি অমূল্য সংখ্যা হলো, সবসময় কি অমূল্য সংখ্যা হবে না। টু হলো একটা বাস্তব সংখ্যা, সেই সংখ্যাটা যে অমূল্য সংখ্যা হবে তার কোনো গ্যারান্টি নেই, কাজে বিবৃতিটি কি মিথ্যা। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে, যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূল সংখ্যা এবং কোনটি অমূল সংখ্যা। তো একটু আগে বলছিলাম যে রুটের ভিতরে সংখ্যা থাকা মানে সেটা কিন্তু অমূল সংখ্যা বলা যাবে না, রুটের বাইরে যদি চলে আসে সেই সংখ্যাটা কিন্তু মূল সংখ্যা হবে। যেমন প্রথম সংখ্যাটা কি আছে, 9, 3-এর 1 নম্বর অঙ্কটা, 3-এর 1, রুট ওভার 9, রুট ওভার 9 দেখো তুমি বুঝতে পারবে 3 × 3, তাহলে রুটের ভিতর দুইটা সংখ্যা থাকা মানে রুটের বাইরে একটা বের হবে। তাহলে এই যে থ্রিকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে, কারণ 3-এর নিচে কত লেখা যাবে, 1, সেটাই দেখো পি বাই কিউ আকার, পি বাই কিউ, পি হচ্ছে এখানে 3, কিউ হচ্ছে এখানে 1, আর যেখানে কিউটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0। কাজেই তুমি বলতে পারবে অতএব √9 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। 2 নম্বরটা দাও, 2 নম্বরটা, 2 নম্বরটা কি বলছে, রুটের ভিতর 225, রুটের ভিতর 225, তাহলে 225
দেখতে লাগবে যে কোনো দুইটা সংখ্যার গুণফল লেখা যায় কিনা। তাহলে এটা দেখবে 15 আর 15 গুণ করলে কিন্তু 225 হয়। আর রুটের ভিতরে দুইটা জিনিস থাকা মানে একটা বের হয়ে যাবে, আর 15কে লিখতে হবে 15 নিচে 1, যেটা কিন্তু পি বাই কিউ। অতএব আমরা বলতে পারি, এবং কিউটা দেখতেই পাচ্ছ নট ইজ ইকুয়াল টু 0, রুট ওভার 225। এটা কিন্তু একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এবার যদি আমি 3 নাম্বারটার কথা বলি, 3 নাম্বারটা √7, √7, √7কে দেখো তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না, তাহলে এখানে লিখতে হবে। অতএব সলিউশনটা কি লিখবে, √7 কে পি বাই কিউ আকারে, প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, যেখানে কিউটা হলো নট ইজ ইকুয়াল টু 0। অতএব √7 একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাটা হলো মূলদ সংখ্যা, আর যে সংখ্যাটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। কাজে রুটের ভিতরে সংখ্যা থাকা মানেই সেটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, তাহলে 1.2 শেষ হয়ে গেল কোষে থেকে। নেক্সট দিন আমরা কিন্তু কোষে থেকে 1.3 শুরু করবো। ঠিক আছে।